কোথায়, কবে, কখন আর কেমন করে কার ভাগ্য উদয় হয় কে বলতে পারে। যেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমুদ্রের ওপর কাঠের পালতোলা জাহাজ ভাসিয়ে বাংলা মুলুকে এসে নামল, তখনও সেই ছেলেটা জন্মায়নি, সেই নবকৃষ্ণ। একদিন বড় হয়ে যখন চোখ ফুটল, তখন দেখলে দিল্লির বাদশার ফারমানের কোনো দাম নেই। কোথা থেকে কোন ম্লেচ্ছ জাতের লোকেরা এসে কলকাতায় বেশ আসর জাকিয়ে বসেছে। নয়নঠাদ মল্লিকের ভাড়াটে বাড়িতে গোড়া সাহেবরা আসতো তখন, আর সেইখানে নবাবের আমির ওমরাওরাও আসতো পালকি চড়ে। অনেক রাত পর্যন্ত খানাপিনা চলতো, হই হুল্লোড়ের শব্দ কানে আসতো। কটা লোক তখন শহরে মিউনিসিপ্যালিটি করেছে। হলওয়েল সাহেব তখন ছিল বড় কর্তা তার, আর তখন থেকেই ছেলেটা তাকিয়ে তাকিয়ে দেখত সেই দিকে। গঙ্গার ধারে গিয়ে জাহাজের মাল ওঠানামাও দেখত। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস বেগম মেরি বিশ্বাসের ধারাবাহিক পর্বগুলি। আসুন শুনে নি আজকের পর্বটি। তার ছোট চাকরি নবকৃষ্ণের। পোস্তার বাজারে দাদামশাইয়ের বাড়িতে সামান্য মুন্সির চাকরি। লক্ষ্মীকান্ত ধর্মশাইকে লোকে বলতো নকুধর। নকুধর মশাইয়ের কারবার ইংরেজ কোম্পানির সঙ্গে। কোম্পানিকে টাকা দিতে হতো, মাল বন্ধক রেখে টাকা সুদ আদায় করতে হতো। জাহাজঘাটায় কোম্পানির সাহেবদের সঙ্গে দেখা করতে কে যাবে? নবকৃষ্ণ বলতো, আমি যাব কর্তা। ফুটফুটে ছেলেটি, বেশ বিনয়ী, নম্র, ভদ্র, গরিব। নকুধর মশাই বেশ পছন্দ করতেন। বলতেন, মোহনীমশাই, ওই নবকেই পাঠাও। তা সেসব অনেক দিন আগেকার কথা। কোম্পানির ঘাটে তখন কোম্পানির মাল ছাড়া আরও অনেকেরই মাল ওঠানামা করত। হুজুরে মল, বৈষ্ণবচরণ শেঠ, বেভারিজ সাহেব, পোস্তার রাজবাড়ির বাবুদের মালও নামতো ওইখানে। ছেলেটার চোখের সামনে সব ঘটেছে। একদিন কোম্পানির ঘাট ভেসে গেল জোয়ারের জলে। তখন নতুন ঘাট তৈরি করতে হলো। সাহেবরা নিয়ম করে দিলে, যেই মহাজন কোম্পানির ঘাটে মাল ওঠাবে নামাবে তাকে মাসুল দিতে হবে। নকুধর মশাই বললেন, তাহলে আমরা নিজের ঘাট তৈরি করব। তাই হলো। একে একে নতুন ঘাট তৈরি হতে লাগলো গঙ্গার ধারে ধারে। দপাল ঘাট, কাশীনাথ ঘাট, ব্যাবেটোর ঘাট, জ্যাকসন ঘাট, কোরসান্স ঘাট, ব্লাইথার ঘাট, হুজুরিমল ঘাট। আর তারপর হলো বাজার। শোভা বাজার, চার্লস বাজার, হাটখোলার বাজার, ঘাসটোলার বাজার। ছেলেটার চোখের সামনে যেন আরব্য উপন্যাস ঘটে যেতে লাগলো। কেবলই মনে হতো জীবনটা নষ্ট হয়ে যেতে বসেছে নকুধরের সেরেস্তার 4টে দেওয়ালের মধ্যে। কেবলই ছটফট করত বাইরে বেরিয়ে যাবার জন্যে। যদি একটা চাকরি মেলে সাহেবদের দপ্তরে, তাহলে যেন জীবনটা ধন্য হয়ে যায়। জাহাজঘাটায় কোম্পানির জাহাজ এসে নামতো, আর সাহেব দেখলে মাথা নিচু করে সেলাম করত। বলতো, সেলাম সাহেব। একটু একটু করে ইংরেজি বলতেও শিখেছিল শেষের দিকে। তখন বলতো, গুড মর্নিং স্যার। সত্যি, কোথায়, কবে, কখন, কেমন করে কার ভাগ্য উদয় হয় কে বলতে পারে। রাজা রাজবল্লভ যখন কলকাতায় এসেছিল, তখন নবকৃষ্ণ নিজের দুঃখের কথা তাকে শুনিয়েছিল। বলেছিল, আপনার তো সাহেবদের সঙ্গে খুব দোস্তি আছে দেওয়ানমশাই, আমাকে একটা চাকরি করে দিন না দপ্তরে। রাজা রাজবল্লভের বোধহয় দয়া হয়েছিল। বললে, কী কাজ জানো তুমি? নবকৃষ্ণ বলেছিল, আগে সব কাজই জানি। ফিরিঙ্গিরা গরু খায় জানো তো? আগে খুব জানি। সে তো মুসলমানরাও খায়, তাতে আর আমার কি, দপ্তর থেকে কাজ করে এসে গঙ্গায় চান করে নিলেই হলো। লেখাপড়া জানো? আগে শুভঙ্করই জানি। আর ফার্সি? ফার্সি লিখতে পারি, পড়তেও পারি। তা কথাটা মনে ছিল দেওয়ানজির। উমিচাঁদের সঙ্গে যখন রাজা রাজবল্লভের কথা হলো, তখন ইংরেজরা ফার্সি জানার লোক খুঁজছে। মুন্সি কাজী উদ্দিন আছে বটে, কিন্তু সে তো মুসলমান। দেওয়ান রামচাঁদও আছে, কিন্তু মুর্শিদাবাদের হিন্দু আমির ওমরাওরা, হিন্দু জমিদাররা যে নবাবের উচ্ছেদ চায়, তারা যে ইংরেজদের মদত দেবে, সে চিঠি তো আর যাকে তাকে দিয়ে তর্জমা করানো যায় না। সেজন্য বেশ বিশ্বাসী মুন্সি চায়।
ক্লাইভ জিজ্ঞেস করেছিল। তেমন বিশ্বাসী হিন্দু মুন্সি কোথায় পাব? উমিচাঁদ বলেছিল, আমি তোমাদের দেব সাহেব। কি নাম তার? নবকৃষ্ণ। তাই উদ্ধব দাসও লিখেছে তার কাব্যে। কোথায়, কবে, কখন আর কেমন করে কার ভাগ্য উদয় হয় কে বলতে পারে। নবকৃষ্ণ ছিল নকুধরের সেরেস্তার কর্মচারী। একেবারে সেই দিন থেকেই হয়ে গেল ইংরেজ দপ্তরের মুন্সি। আর তারপর থেকে যত চিঠি উমিচাঁদ লিখেছে, মির্জাফর লিখেছে, সব তর্জমা করে দিয়েছে নবকৃষ্ণ। রামচাঁদের তখন আর ডাক পড়ে না, সব কাজে ডাক পড়ে নবকৃষ্ণের। সেদিন আবার নবকৃষ্ণের ডাক পড়ল পেরিন সাহেবের বাগানে। নবকৃষ্ণ গিয়ে আমুভি সেলাম করে দাঁড়ালো। মুন্সি, আমি ভীষণ বিপদে পড়েছি, তোমাকে বাঁচাতে হবে। ক্যান ইউ সেভ মি? মুন্সি বললে, আমি তো তুজবের নিমক খেয়েছি সাহেব, হুজুর যা হুকুম করবেন তাই করব। আমার একটা ইম্পর্ট্যান্ট লেটার চুরি হয়ে গেছে। কে চুরি করেছে হুজুর? আমাকে নাম বলে দিন, আমি তার গলায় গামছা দিয়ে হুজুরের সামনে ধরে নিয়ে আসব। না না, তা নয়, শোনো। তা ভগবান বুদ্ধি দিয়েছিল মুন্সি নবকৃষ্ণের অকারণে নয়, কিংবা হয়তো ইতিহাসের প্রয়োজনেই নবকৃষ্ণের আবির্ভাব অনিবার্য হয়েছিল। নইলে নকুধরের সেরেস্তায় পড়ে থাকলে বুদ্ধির খেলা দেখাবার সুযোগই মিলত না তার জীবনে। সব শুনে মুন্সি বললে, ঠিক আছে হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু হুগলির ফৌজদার সেখানে হাজির রয়েছে, উমিচাঁদও হাজির রয়েছে, সেটা যেন মনে থাকে। আর মরিয়ম বেগমও সেখানেই আছে, সেটাও যেন মনে থাকে। মুন্সি বললে, হাজার হোক হুজুর, মরিয়ম বেগম সাহেবা তো মেয়ে মানুষ বই আর কিছু নয়। মেয়ে মানুষের বুদ্ধির কাছে মুন্সি নবকৃষ্ণ হেরে যাবে না, এটা নিশ্চয়ই জানবেন। না না মুন্সি, তুমি মরিয়ম বেগম সাহেবাকে চেনো না। ভারী ক্লেভার, ভেরি শুট গার্ল, খুব সাবধানে কথা বলবে তুমি। মুন্সি বললে, আমি হুজুরের নুন খেয়েছি, আমাকে সে কথা বলতে হবে না, দরকার হলে আমি বেগমের পা জড়িয়ে ধরব। সে কি, তুমি মুসলমান মেয়ের পা জড়িয়ে ধরবে? কেন হুজুর? আপনি আমাকে এক্ষুনি হুকুম করুন, পা জড়িয়ে ধরা তো দূরের কথা, আমি মরিয়ম বেগমের পা চেটেও আসব। হুজুরদের জন্য যদি তা করতে হয় তাও করব। তাহলে তুমি এক্ষুনি চলে যাও মুন্সি, তোমার ওপর আমার কোম্পানির এক্সিস্টেন্স নির্ভর করছে। যদি এই কাজটা তুমি করতে পারো তো ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার মিস্টার পিটকে তোমার কথা লিখে দেব, তোমাকে আমি রিওয়ার্ড দেব। আর বাক্য ব্যয় না করে মুন্সি বেরিয়ে গেল। এতক্ষণ ওয়াটসন কিছু বলেনি। এইবার ক্লাইভের দিকে চেয়ে হেসে বললে, এরাই হলো রিয়েল ইন্ডিয়ান রবার। এরা টাকার জন্য সব করতে পারে, বেগমের পা পর্যন্ত চাটতে পারে। আমরা রাইট ম্যান পেয়েছি, উমিচাঁদ আমাদের রাইট ম্যান দিয়েছে, দ্য স্ক্রাউন্ডেল। 1739 সালের নাদের শাহ দিল্লির সিংহাসনে মাত্র 58 দিন রাজত্ব করে 4 কোটি টাকা নিয়ে নিজের দেশে ফিরে গিয়েছিল। মহীশূরের রাজার শ্বশুর জামাইয়ের সব ইয়ার বন্ধুদের নাক কেটে দিয়ে সকলের সামনেই তাদের অপমান করেছিল। হিন্দুস্থানের আসল মালিককে তারই তখন ঠিক নেই। মালিক দিল্লির বাদশাহ নাকি হায়দার আলী, না জেনারেল বুশি, না নবাব সিরাজউদ্দৌলা, তারও কোনো হিসেব নিকেশ হয়নি। সুতরাং কোম্পানির কদরদান খিদমতগার যদি হতে চাও, নবাবের পা চাটো, নবাবের বেগমেরও পা চাটো, আর দরকার হলে অ্যাডমিরাল ওয়াটসন, রবার্ট ক্লাইভ, এদেরও পা চাটো। তাতে হিন্দুস্থানের ভালো হোক আর না হোক, তোমার নিজের তো ভালো হবে। হিন্দুস্থানের ভালোর কথা ভাববার দরকার নেই, সে খোদাতালা ভাবুক। তুমি তোমার নিজের ভালোর কথা আগে ভাবো। যে হিন্দুস্থানের মালিক হবে সে তোমাকে বাংলা মুলুকের মালিক বানিয়ে দেবে, তারই ভজনা করো। মুন্সি নবকৃষ্ণ যখন নবাবের ছাউনিতে পৌঁছল তখন চারিদিকে বেশ উত্তেজনার ফেনা ছড়িয়ে রয়েছে। এমনিতেই মুন্সি নবকৃষ্ণ আগে কখনোই নবাবের দরবারে যায়নি। দরবারি কায়দা কানুন জেনেছে, শিখেছে নকুধর মশায়ের সেরেস্তায় কাজকর্ম করবার সময়। অনেকবার নিজামতের আমির ওমরাওদের সঙ্গে মোলাকাত করতে হয়েছে। সেরেস্তার কাজে বাবুদের হয়ে কথাবার্তা চালিয়েছে।
কিন্তু নিজেকে বড় ছোট মনে হয়েছে সকলেই যেন বড় নিচু নজরে দেখছে তাকে। তারপর সুতানুটি গোবিন্দপুর কত বড় হয়েছে, সাহেবেরা আস্তে আস্তে শহরে জাঁকিয়ে বসেছে। কিন্তু নবকৃষ্ণ জেকে সেই রয়ে গেছে, সেই খাতা বগলে সেরেস্তায় যাওয়া আর আসা। তবে এতদিন পর কোম্পানির চাকরি পাওয়াতে চোখের সামনে একটু আশার আলো ফুটে উঠেছে। বাবু শুনে খুশি হয়েছিল, বলেছিল, ধর্মটা বজায় রেখে কাজ করো নবকৃষ্ণ, তাহলে ধর্মও থাকবে, ওদিকে আবার টাকাও হাতে আসবে। তা ধর্ম রাখতে কায়স্থ বংশের ছেলে নবকৃষ্ণ জানে। ধর্মশাইরা সুবর্ণ বণিক, কতদিন চাকরি করেছে সেখানে, কিন্তু কেউই বলতে পারে না নবকৃষ্ণ কোনো দিন ধর্ম খুইয়ে চাকরি বজায় রেখেছে। রোজ চটিজোড়া বাইরে রেখে কাছারিতে ঢুকেছে, আবার কাছারি থেকে ফেরবার সময় চটিজোড়া পরে বাড়িতে এসেছে। বেনে ছোঁয়া এক ফোঁটা জল পর্যন্ত খায়নি সেইখানে। আর এখানেও তাই, এখানেও কোম্পানির সেরেস্তা। কোম্পানির মুসলমান মুন্সি কাজী উদ্দিন সাহেব একটু একটু বিষ নজরে দেখতে আরম্ভ করেছিল নবকৃষ্ণকে। কিন্তু নবকৃষ্ণের জানা আছে, পরের কাছে নিজেকে ছোট করার মধ্যে অসুবিধে যতই থাক, সুবিধেটাই বেশি। সে না হয় ছোটই হলুম তার চোখে, কিন্তু আসলেতে ছোট হলুম না। নিজের কাজ গুছিয়ে নেবার পর তখন তুমি যতই ছোট করবার চেষ্টা করো না কেন, তখন আর আমাকে ছোট করতে পারবে না। তা সেই দিন সিংহবাহিনীর মূর্তির সামনে অনেকক্ষণ ধরেই নবকৃষ্ণ চোখ বুজে সেই প্রার্থনাই করছিল। বলেছিল, হে মা, তোমার কাছে আর কিছুই চাইনি আমি, আমাকে শুধু অগাধ টাকা দিও। টাকার জন্য এতদিন অনেকের পায়ে ধর্ণা দিয়েছি, আর পারছি না ধর্ণা দিতে। এমন সুযোগ জীবনে আর আসবে না। ওইদিকে নবাবের বিপদ, এদিকে কোম্পানিরও বিপদ। আর এমন বিপদের দিনেই তো সুযোগ আসে মানুষের জীবনে। বিপদ আছে বলেই তো কোম্পানির ফিরিঙ্গিরা আমার মুঠোর মধ্যে এসেছে। বিপদ চলে গেলে কি আর আমাকে পুজবে মা? আমাকে তখন লাথি মেরে তাড়িয়ে দেবে কুকুর বেড়ালের মতো। তাই বলছি মা, ওদের বিপদ থাকতে থাকতে আমার একটা কিছু হিল্লে করে দাও মা। আমি তোমায় মাথায় হীরের মুকুট আর নাকে সোনার নথ করে দেব। তা কথাটা মা শুনেছিল কিনা কে জানে, কিন্তু সেরেস্তায় আসতে সাহেবের ডাক পড়েছিল, আর তারপরেই এই সুযোগ। বিরাট ছাউনি নবাবের, দূর থেকে দেখা যায় ছাউনির চূড়া, সার সার ঘোড়া বাঁধা রয়েছে সদরে। মাথার উপর নিজামতের নিশেন উঠছে। যেখানে যেখানে নবাব যায় সঙ্গে সঙ্গে সেপাই বরকন্দাজের দল আর কাছারির লোকজন থাকে। বাইজি বেগমদেরও তাঁবু পড়ে, বাবুর্চি, মশালচি, নকর, খিদমতগার সবাই থাকে। কিন্তু সেই দিন যে মুন্সী নবকৃষ্ণ সোজা নবাবের দরবারে ঢুকতে পেরেছিল, সে চাকরির খাতিরে নয়, সে শুধু উদগ্র উন্নতির কামনায়। যেমন করে হোক টাকা করতেই হবে, টাকা না হলে কিছুই হবে না জীবনে। টাকা চাইই চাই। হুগলির ফৌজদারের টাকা হয়েছে, লক্ষ্মীকান্ত ধরের টাকা হয়েছে, বৈষ্ণবচরণ শেঠের টাকা হয়েছে, নবকৃষ্ণ শেঠেরও টাকা হওয়া চাই, অগাধ টাকা। নবাবের দরবারে এত্তেলা দিয়ে ঢুকতে হয়। নবকৃষ্ণ এত্তেলা দিয়ে ঢুকতে যাচ্ছিল, হঠাৎ বোরখা পরা বেগম সাহেবা এসে দাঁড়ালো। নবকৃষ্ণ পড়ি মরি করে একেবারে মাটিতে মাথা টেকিয়ে কুনিশ করে ফেললে। সে বেগম সাহেবা যেই হোক, নবাবের বেগম সাহেবাকে কুনিশ করা মানে নবাবকেই কুনিশ করা। মরালি জিজ্ঞেস করলে, কে তুমি? নবকৃষ্ণ বললে, বেগম সাহেবা, আমি দাসানুদাস মুন্সী নবকৃষ্ণ। হিন্দু? কাফের? হ্যাঁ বেগম সাহেবা, অধম কাফের। পেটের দায়ে ফিরিঙ্গি সাহেবের সেরেস্তায় কাজ করি, কিন্তু নবাবের নুন খাই। নবাবের নুন খাই মানে? আগে নবাবের নুন কে না খায়? তামাম হিন্দুস্থানের লোক তো নবাবের নুন খেয়ে বেঁচে আছে। তুমি এখানে কি করতে এসেছ? নবকৃষ্ণ বুঝেছিল এই নিশ্চয়ই মরিয়ম বেগম, আর এই মরিয়ম বেগমের সম্বন্ধে সাহেব সাবধান করে দিয়েছিল। কিন্তু এমন করে এত সহজে বেগম সাহেবার সঙ্গে দেখাও হয়ে যাবে ভাবতে পারেননি। আপনি কি মরিয়ম বেগম সাহেব হুজুর? তুমি আমাকে চেনো? আপনাকে কে না চেনে বেগম সাহেবা,
আমার মনিব ক্লাইভ সাহেব আপনার প্রশংসায় পঞ্চমুখ এক্কেবারে। আমাকে আসবার সময় বলে দিয়েছেন বেগম সাহেবাকে দেখলেই কুর্নিশ করবে। তুমি কি ক্লাইভ সাহেবের কাছ থেকে আসছো? হ্যাঁ বেগম সাহেবা, নইলে আর কার কাছ থেকে আসবো। এইখানে তোমাকে কি করতে পাঠিয়েছে তোমার সাহেব? নবকৃষ্ণ বললে, আগে আপনার সঙ্গে দেখা করতেই পাঠিয়েছেন বেগম সাহেবা। বলে পাঠিয়েছেন বেগম সাহেবা সাহেবের দপ্তরে এসেছিলেন, কিন্তু কোনো নজরানা দিতে পারেননি, খুব আফসোস করছিলেন, তাই আমাকে এখানে পাঠিয়ে দিলেন সাহেব। আমি চলে আসার পর কেউ এসেছিল সাহেবের দপ্তরে? কি আবার আসবে বেগম সাহেবা, আমিই এসেছি। আমি তো সাহেবের খাস মুন্সি এখন। আপনি সাহেবের কোনো অপরাধ নেবেন না বেগম সাহেবা, সাহেবের বড় ভুলো মন। আপনি সাহেবের কাছ থেকে তাড়াতাড়ি চলে এলেন, তাই নাজরানার কথা সাহেব একেবারে ভুলে গেছেন। পাশ দিয়ে নবাবের চোপদার যাচ্ছিল। মরালি বলে, নৌশের আলী। নৌশের আলী কুর্নিশ করে সামনে এসে দাঁড়ালো। মরালি বললে, একে ধরো, হাত পা বেঁধে নবাবের সামনে নিয়ে যাও। আগে বেগম সাহেবা, আমি তো কিছু করিনি। নৌশের আলী কিন্তু ততক্ষণে বেগম সাহেবার হুকুম তামিল করে ফেলেছে। তারপর আর বেশি কথা না বলে একেবারে দরবারের ভেতর নিয়ে গেছে। নবাবের সামনে তখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে উমিচাঁদ আর নন্দকুমার। দরজার দিকে চোখ পড়তেই হঠাৎ নবাব দেখলে আরেকজনকে ধরে নিয়ে আসছে নৌশের আলী। এ কি? উত্তরটা আর নৌশের আলীকে দিতে হলো না, উত্তরটা দিলে মরালি। মরালি বললে, আমি একে বাঁধবার হুকুম দিয়েছি জাহাপানা, এ ফিরিঙ্গিদের চর। এখানে কি করতে এলো? নবকৃষ্ণ একবার উমিচাঁদের দিকে চাইলে, তারপর নন্দকুমারের দিকে, তারপর নবাবের দিকে চেয়ে কেঁদে ফেললে। বললে, আমি চর নই জাহাপানা, আমি ক্লাইভ সাহেবের মুন্সি। এইখানে কি করতে এসেছো? আমাকে ক্লাইভ সাহেব জাহাপানার বেগম সাহেবের কাছে মাপ চাইতে পাঠিয়েছিল। কিসের মাপ? কি কসুর? নবকৃষ্ণ বললে, বেগম সাহেবা মেহরবানি করে সাহেবের দপ্তরে গিয়েছিলেন, কিন্তু আমার সাহেব নজরানা দিতে ভুলে গিয়েছিলেন। মরালি বলে উঠল, বাস খতম। সমস্ত দরবারটা যেন হঠাৎ মরিয়ম বেগমের আবির্ভাবে দপ করে জ্বলে উঠেছিল। মরালি বললে, চারিদিকে সবাই একসঙ্গে জাল পেতেছে জাহাপানা, এই মুন্সিও আর এক জাল। ক্লাইভ সাহেবের কাছে খবর গেছে যে জাহাপানা হুগলির ফৌজদার আর উমিচাঁদকে ডেকে পাঠিয়েছেন, তাই এইখানে নিজের মুন্সিকে পাঠিয়েছে সব কিছু দেখবার জন্যে। নবাব কি করবে বুঝতে পারলে না। মরালি বললে, নানি বেগম সাহেবা বলেছেন এখানে এখন দরবার বন্ধ থাক, মুর্শিদাবাদের মতিঝিলে গিয়ে দরবার করবেন জাহাপানা। এদের তিনজনকে বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়াটাই ঠিক হবে। কদিন ধরে নবাবেরও বিশ্রাম হচ্ছিল না। অগ্রদ্বীপের ঠান্ডায় সমস্ত শরীর মন যেন জমে গিয়েছিল। বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের সমস্ত দায়িত্ব যেন পাথরের মতো মাথায় বোঝা হয়ে বসেছিল। এত সহজে সব কিছুর সমাধান হবার নয়, হয়তো সেটাই ভালো। নবাব দরবার ছেড়ে উঠে পড়ল। মরালি আগেই চলে গিয়েছিল। নবাব তার পেছন পেছন পাশে তাঁবুর ভেতর গিয়ে দাঁড়াল। মরালি তখন বোরখার মুখের ঢাকা খুলে ফেলেছে। একেবারে নবাবের মুখোমুখি দাঁড়িয়ে বললে, জাহাপানা, এখান থেকে তাড়াতাড়ি করে চলুন, নইলে আমরা আরেক ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়ব। নানি বেগম সাহেবাও এতক্ষণ সব শুনছিল ভেতর থেকে। বললেন, চল মির্জা, এখান থেকে চলে যাই আমরা। কিন্তু কেন চলে যাব নানিজি? এও তো আমার তালুক, আর ও তো আমার মুলুক। আমি তো এই মুলুকের নবাব। মরালি বললে, এরা সবাই জাহাপনার দুশ্মন, এদের কাছে ফিরিঙ্গিদের আড্ডা। নন্দকুমার, উমিচাঁদ, নবকৃষ্ণ এই তিন শয়তানকে সঙ্গে করে নিয়ে গেলে আর কোনো ভয় নেই জাহাপনার। কিন্তু আমি আজই নন্দকুমারকে বরখাস্ত করে দিতে চাই। এখন বরখাস্ত করে দিলে ফল ভালো হবে না জাহাপনা, ও খোলাখুলি ক্লাইভের দলে গিয়ে জুটবে। তার চেয়ে ওদের সকলকে কোতোয়ালিতে জমা করে দিন, সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই মুন্সিটি? মরালি বললে, আমি ক্লাইভ সাহেবের দপ্তর থেকে যে চিঠিটা চুরি করে এনেছি সেইটে ও নিতে এসেছে।
এত দূর সাহস হবে ক্লাইভের? আপনি কি ক্লাইভকে এখনও চেনেননি জাহাপানা? কিন্তু মির্জাফর যে অন্য কথা বলেছে, ওরা নাকি খুব ইমানদার জাত। মির্জাফর আলী সাহেবকেও তো জাহাপানা ভালো করে চিনেছেন। ওদের তিনজনকেই হাতে হাত করা বেঁধে মুর্শিদাবাদে ধরে নিয়ে চলুন। ওদের ধরলে ক্লাইভ সাহেব ভয় পেয়ে যাবে, চন্দননগরের হামলা করতে আর এগোবে না। আমি বলছি, আপনি নিয়ে চলুন জাহাপানা। কিন্তু এই সময় ওদের চটানোটা কি ভালো হবে তাই ভাবছি। মরালি বললে, কিন্তু জীবনে কখনো কি ভালো সময় পেয়েছেন আপনি জাহাপানা? জীবনে ধীরে সুস্থে নিশ্চিন্তে কাজ করবার মতো সময়? আপনার দাদামশাই কি পেয়েছেন তেমন সময়? জীবনে কেউ কি তা পায়? দিল্লির বাদশাও কি কখনো তা পেয়েছে? নানি বেগম কথাগুলো চুপ করে শুনছিল। নবাব মরিয়ম বেগমের দিকে অবাক হয়ে চেয়ে রইল। বললে, জীবন সম্বন্ধে তুমি এত কথা জানলে কি করে বেগম সাহেবা? কে তোমাকে এত কথা শেখালে? কত বছর বয়সে তোমার বিয়ে হয়েছিল? সেসব কথা থাক আলী জাহাঁ। না, বলো। আমার অন্য বেগমরা তো এমন করে কখনো কথা বলে না। তারা তো এসব কথা জানেও না, আর এসব কথা ভাবেও না। মরালি বললে, এত নরম হবেন না আলী জাহাঁ। এত নরম হলে মসনদ চালাতে পারবেন না। কেবল মসনদ আর মসনদ, আর মসনদের কথা ভাবতে ভালো লাগে না আমার। এখন শুধু বাঁচতে ইচ্ছে করে। কিন্তু আপনার ও কথা বলা সাজে না জাহাপানা। হিন্দুস্থানের লাখ লাখ মানুষ যে আপনার মুখের দিকে চেয়ে আছে। নবাব আরও অবাক হয়ে গেল। বললে, সত্যি বলো না, কোত্থেকে এসব কথা শিখলে তুমি? কে শেখালে তোমাকে? মরালি বললে, আমার কথা থাক আলী জাহাঁ। আমি সামান্য মেয়ে, আমি কিছুই নই। না না, বলো তুমি, তোমাকে বলতেই হবে। মরালি বললে, ওদিকে দরবারে ওরা সব আপনার হুকুমের জন্য অপেক্ষা করছে। করুক অপেক্ষা, ওদের অপেক্ষা করা অভ্যেস আছে। তুমি বলো। আলী জাহাঁ কি এসব কথা আগে কারোর কাছে শোনেননি? না, এমন করে কেউ বলেনি। সে কি, আপনার কত মৌলবী রয়েছে, পণ্ডিত আছে। আপনার কাছে তনখা পেয়ে তারা কত কোরআন নকল করছে, গীতা নকল করছে। নবাব বললে, সে তাদের পেশা বেগম সাহেবা, তাই করেই তারা রুজি রোজগার করে। আলী জাহাঁ কি কখনো সেসব পড়েও দেখেননি? মৌলবীদের ডেকে সেসব কথা শোনেনও নি? নবাব বললে, ছোটবেলা থেকে আমি বুকে গিয়েছিলাম বেগম সাহেবা। আমি ভালো ভালো গজল শুনেছি, ঠুংরি শুনেছি, ভালো ভালো নাচ দেখেছি, ভালো ভালো ভোয়াই পানিয়েছি দিল্লি থেকে। তাদের সঙ্গে এক বিছানায় রাত কাটিয়েছি। আর কিছু জানবার সময় পাইনি। জিন্দেগির যে আরও একটা অন্য দিক আছে তা কখনো ভাবিনি। কিন্তু কোরআন, কোরআনও কি কখনো পড়েননি? নবাব বললে, না। নানি বেগম শুনছিল। বললে, আমি কতবার পড়িয়ে শুনিয়েছি মির্জাকে, ও শুনতেই চায়নি, কেবল দুষ্টুমি করে বেরিয়েছে। আমার যে তখন কিছুই ভালো লাগতো না নানিজি। মরালি বললে, কিন্তু এখন কেন ভালো লাগছে আলী জাহাঁ? তা জানি না বেগম সাহেবা। ওই যে তুমি বললে, জীবনে ভালো সময় বলে কিছু নেই, কথাটা বেশ ভালো লাগলো। মরালি বললে, সমুদ্রে যেমন ঢেউ থাকাটা নিয়ম, জীবনেও তেমন বিপদ থাকাটাও নিয়ম। ঢেউ থামলে তবে স্নান করব যারা বলে, তাদের স্নান করা যে আর হয় না এই জীবনে। সত্যি বলো না বেগম সাহেবা, এত কথা কে শেখালে তোমাকে? হাতিয়ারগড়ের রাজা, তোমার খসম? না। তবে মৌলবী সাহেব, তোমাদের পুরোহিত? না আলী জাহাঁ। তবে কে? মরালি বললে, আমার এক পিসি ছিল, তার নাম নয়ন পিসি। আমাকে রামায়ণ মহাভারত পড়ে শোনাতো, তার কাছেই সব শিখেছি। আমাকে একবার শোনাতে পারো বেগম সাহেবা? তাকে একবার নিয়ে আসতে পারো আমার চেহেল সুতুনে? মরালি হাসল। বললে, আলী জাহাঁ, আমি না হয় জাত দিয়েছি, কিন্তু সবাই জাত দেবে কেন?
কিন্তু আমার চেহেল সুতুনি এলেই তার জাত যাবে? যাবে। আমাদের হিন্দুদের জাত বড় ঠুনকো জিনিস আলীজাহাঁ, বড় সহজেই চলে যায়। তারপর একটু থেমে বললে, কিন্তু আরেকজনের কাছে আমি অনেক শিখেছি আলীজাহাঁ। কে সে? সে একজন কবি, গান লেখে। হাফিজ? না। তবে কবির? কবিরের দোহা? মরালি বললে, না, এর তত নাম নেই। এ রাস্তায় রাস্তায় বাউন্ডুলের মতো ঘুরে বেড়ায়। এর ঘর নেই, বাড়ি নেই, জাত নেই, ধর্মও নেই। কোথায় থাকে সে? মরালি বললে, তার কোনো ঠিক নেই। সবাই তাকে পাগল বলে জানে। কিন্তু তার গান শুনে আমি অনেক শিখেছি আলীজাহাঁ। আমি যা কিছু বলছি সবই তার গান শুনে। তাহলে তাকে ডেকে আনো একদিন। মরালি বললে, যদি কোনো দিন সুযোগ হয় আলীজাহাঁ, তাকে ডাকব। ডেকে আপনাকেও তার গান শোনাব। শুনলে আপনিও শান্তি পাবেন আমার মতো। নাম কি তার? মরালি বললে, সে নিজে বলে সে হরিদাস, ভক্ত হরিদাস। কান্ত এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। উদ্ধব দাসের কথাটা উঠতে শিউরে উঠল। মরালি উদ্ধব দাসের কথা তাহলে মনে রেখেছে? এত শ্রদ্ধা করে মরালি উদ্ধব দাসকে? মরালিকে যেন নতুন দৃষ্টি দিয়ে দেখতে পেলে কান্ত। এমনটা তো সে ভাবেনি। ঘর ছেড়ে নবাব পাশের ঘরে যেতেই কান্ত সচেতন হয়ে সরে এসেছে। নৌশের আলী তখন দরবার ঘরে মুন্সী নবকৃষ্ণকে ধরে রেখেছে। ভেতর থেকে নবাব হুকুম দিয়ে দিয়েছিল উমিচাঁদ আর নন্দকুমারকেও বন্দি করতে। বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে যেতে হবে, আর সেখানেই বিচার হবে তিনজনের। উমিচাঁদের দাঁড়ির ভেতরে দাঁতে দাঁত চাপার শব্দ হলো। হুগলির ফৌজদার সাহেব নন্দকুমার অসহায়ের মতো চাইলে উমিচাঁদের দিকে। চুপি চুপি বললে, কি হবে উমিচাঁদ সাহেব? আপনার চিঠি মরিয়ম বেগম সাহেবার হাতে পড়ল কি করে? মুন্সী নবকৃষ্ণের কানে কথাটা গেল। বললে, আমাদের কোতল করবে নাকি উমিচাঁদ সাহেব? আমি কি করেছি? উমিচাঁদের মুখে কোনো ভাষা নেই বটে, কিন্তু চোখ দেখে বোঝা গেল অপমানে সমস্ত বুকটা যেন পুড়ে যাচ্ছে। যেন মরিয়ম বেগম সাহেবাকে সামনে পেলে দাঁত দিয়ে কামড়ে টুকরো টুকরো করে ফেলবে। নবাব দরবারে ঢুকতেই সবাই স্থির হয়ে দাঁড়ালো। নবাব বললে, আমরা আজই মুর্শিদাবাদে রওনা দিচ্ছি উমিচাঁদ সাহেব। আপনাদের তিনজনকেও হাত করা বাঁধা অবস্থায় যেতে হবে আমার সঙ্গে। বলেই নবাব চলে যাচ্ছিল। উমিচাঁদ সাহেব হঠাৎ পেছন থেকে বললে, তাহলে কি বুঝবো আমরা জাহাপানার বন্দি? আমার কথার সেই মানেই তো দাঁড়ায়। এই বলে আর দাঁড়ালো না সেইখানে নবাব। তাড়াতাড়ি পাশের তাঁবুতে গিয়ে ঢুকল। আর তার একটু পরেই ছাউনির মধ্যে চারিদিকে সাজো সাজো রব পড়ে গেল। আবার ছুটোছুটি, আবার হাঁক ডাক, আবার নাগড়া বাজিয়ে সকলকে হুঁশিয়ার করে দেওয়া হলো। ওঠো ওঠো, তলপি গুটো, হাতি ঘোড়া সাজাও। মির্জা মোহাম্মদ হায়াত খাঁ সিরাজউদ্দৌলা আলমগীর বাহাদুর কি ফতে। জিগড়ে জিগড়ে এই আকাশ ফেটে চৌচির হয়ে গেল। একটু নিরিবিলি পেতেই উমিচাঁদ বললে, অনেক দিন সহ্য করা হয়েছে নন্দকুমার, এইবার আর দেরি করা নয়। এইবার ওকে খতম করে দিতে হবে। নন্দকুমার চুপি চুপি জিজ্ঞেস করলে, কাকে উমিচাঁদ সাহেব? মরিয়ম বেগম সাহেবাকে। মুন্সী নবকৃষ্ণ চমকে উঠল নামটা শুনে, আর সঙ্গে সঙ্গে তার মাথার লম্বা টিকিটাও কেঁপে উঠেছে। ওদিকে তখন গঙ্গার বুকে অনেক রাত। মহারাজ কৃষ্ণচন্দ্রের বজরার ভেতর বড় আসর বসেছে। অনেকদিন পর রামপ্রসাদ সেনকে পাওয়া গিয়েছে। সঙ্গে করে নিয়ে যাচ্ছেন কালীঘাটে। রামপ্রসাদ দরাজ গলায় গান ধরেছে, মাগো আমার এই ভাবনা, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব নেই ঠিকানা। আমার দেহের মধ্যে 6 জন রিপু, তারা দেয় মা কুমন্ত্রণা। গানের মধ্যে হঠাৎ বাধা পড়ল। বজরার বুড়ো মাঝি হঠাৎ গানের মধ্যেই ভেতরে ঢুকে বললে, মহারাজ, নবাব আসছেন, বজরা থামাতে বলছেন। ছোটমশাই পাশেই ছিলেন, বললেন,
সে কি? ভারতচন্দ্র বললেন, কার কথা বললে? গোপালবাবু বললেন, মহারাজ, নিশ্চয়ই কেউ ভাঁড়ামি করতে চায় আমাদের সঙ্গে। বুড়োমাঝি বললে, না মহারাজ, নবাব হুকুম পাঠিয়েছেন আমাদের বজরায় আসবেন। তিনি কলকাতা থেকে মুর্শিদাবাদে ফিরে যাচ্ছেন। সেনমশায়ের গান শুনে জানতে পেরেছেন মহারাজ এই বজরায় আছেন। মাঝরাত্রির গঙ্গা বড় সর্বনেশে গঙ্গা, বিশেষ করে অষ্টাদশ শতাব্দীর মাঝরাত্রির গঙ্গা। ওই মাঝরাত্রির গঙ্গায় কত সর্বনাশ যে ঘটে গেছে তারই কিউসুফি বা মুতাক্ষরিণেও তা লেখা নেই। 40 দাঁড়ের নবাবী বজরা এসব জানত। অত রাত্রেও মরালির ঘুম ছিল না। নবাব সিরাজউদ্দৌলার ঘুম না এলে মরিয়ম বেগমের ঘুম আসে কী করে? মরালি বলেছিল, ঘুম আসবে আলীজাহা, ঘুম আসবে, আর একটু চেষ্টা করুন। কিন্তু বেগম সাহেবা কি করে ঘুম আসবে? চেষ্টার তো কসুর নেই আমার। ওদিকে উমিচাঁদ, নন্দকুমার আর মুন্সী নবকৃষ্ণ আরেকটা বজরায় পেছনে অঘরে ঘুমোচ্ছে। যারা অনিদ্রার কারণ তাদের বন্দি করেও বাংলা মুলুকের মালিকের চোখে ঘুম নেই। আর কাদের বন্দি করবে নবাব? আর কজনকে বন্দি করবে? আর কজনকে বন্দি করলে মুলুকের মালিক নিরাপদ হবে, নির্ভয় হবে? জানো বেগম সাহেবা? মরালি কাছেই ছিল, বললে, বলুন আলীজাহা। চেহেল সুতনে একবার আমাকে আরোগ দিয়েছিল এক বেগম সাহেবা। কোন বেগম সাহেবা? নবাব বললে, তা আমার মনে নেই, সব বেগমদের নাম তো আমার মনেও থাকে না, কিন্তু বড় ঘুম হয়েছিল আমার সেই আরোগ খেয়ে, বড় ঘুম এসেছিল। মরালি বললে, সেই আরোগ আমি জানি আলীজাহা। তুমি জানো? তুমি সেই আরোগ খেয়েছ? না আলীজাহা, আমার তা খাবার দরকার হয়নি। আমি গরিব মেয়ে মানুষ, ঘুমের জন্য আমার অত কষ্ট করতে হয় না, ঘুম আমার এমনিতেই আসে। নবাব বললে, আমার সেরকম গরিব হতে ইচ্ছে করে। এককালে মসনদ চেয়েছিলুম, এখন আর তা চাই না। না আলীজাহা, মসনদে বসেও গরিব হওয়া যায়। কি করে তা সম্ভব বেগম সাহেবা? মসনদের জন্যই তো আমার এত অশান্তি। তা ঠিক নয় আলীজাহা। মহাভারত পড়লে আপনি জানতে পারতেন, হাফিজ পড়লে আপনি তা জানতে পারতেন, কবির পড়লেও আপনি তা জানতে পারতেন। তুমি বুঝি সব পড়েছ? মরালি বললে, না আলীজাহা, সব পড়তে হয় না, সব না পড়লেও জানা যায়। আমাদের মহাভারতে যা আছে আপনাদের কোরআনেও তাই আছে। কোরআন পড়লেই আমার ঘুম আসবে বলতে চাও? মরালি বলেছিল, নানি বেগম সাহেবা তো ওজন্যই কোরআন পড়ে আলীজাহা। আমার দরবারে কত মৌলবী সাহেব কোরআন নকল করবার জন্য টাকা পায় বেগম সাহেবা। তারা কেতাব তৈরি করে, কিন্তু আমি তা কখনো পড়ে দেখিনি। এইবার পড়ে দেখবেন আলীজাহা, দেখবেন ঘুম আসবে। আর তোমার যে কে এক কবি আছে বলছিলে? ভক্ত হরিদাস? হ্যাঁ হ্যাঁ, ভক্ত হরিদাস। তার গান শোনাতে পারো না? তার গান শুনলে আমার ঘুম আসবে না? আর ঠিক এই সময়ই দূর থেকে একটা সুর ভেসে এসেছিল। এই সর্বনেশে মাঝরাত্রির গঙ্গায় এমন করে কে গান গায়? অস্পষ্ট আওয়াজ, কিন্তু ভারী সুরেলা। ওই শুনুন আলীজাহা। গানটা তখন আরও কাছাকাছি এসেছে। মা গো আমার এই ভাবনা। মরালি গানের মানেটা বুঝিয়ে দিলে। মহাজীবনের এপার ওপার থেকে যেন অপার শান্তির ঠান্ডা হাওয়া এসে নবাবের মেজাজটা ঠান্ডা করে দিয়ে গেল। নবাব নাওদারকে ডাকলে। কান্ত এসে কুর্নিশ করে দাঁড়ালো। ও কে গান গাইছে? কার বজরা ওটা? কান্ত বাইরে গিয়ে খবর নিয়ে এলো, বলে, জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের বজরা যাচ্ছে কলকাতায়, গান গাইছে রামপ্রসাদ। নবাব জিজ্ঞেস করলে, রামপ্রসাদ কন হ্যায় ও? মরালি উত্তর দিলে, হালি শহরের কবি আলীজাহা, সাধক কবি। তুমি এত জানলে কি করে বেগম সাহেবা?
কোথায় হালিশহর, কোথায় হাতিয়ারগড় আর কোথায় মুর্শিদাবাদ? মরালি বললে, আমরা যে সবাই ওই গান গেয়েছি আলিজাহা। আমাদের দেশের চাষারা চাষ করতে করতে ওই গান গায়। গেরস্থ ঘরের বউ, ঝি, ঠাকুমা, দিদিমারা সবাই ওই গান গায়। তামাম বাংলার নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা অবাক হয়ে গেল। বাংলার মসনদের ওপর বসে যেই মানুষ সারা দেশের মালিক হয়েছে, যাকে দেখলে সব মানুষ মাথা নিচু করে কুর্নিশ করে, মসনদ না পেয়েও তেমনই আরেকজন মানুষকে সবাই আরেক মসনদে বসিয়ে দিয়েছে। এ কেমন করে হয়? এ বাদশার খেলাত পেয়েছে? না আলিজাহা। জায়গির? তাও না হুজুর। তাহলে? তাহলে কিসের এত খাতির, কিসের এত তারিফ? তাহলে তো একে দেখতে হয়। হুকুম হয়ে গেল নবাবের। সেই মাঝরাত্রে গঙ্গার বুকেই মহারাজার বজরা থামাও। বাংলা মুলুকের নবাব আরেক মসনদহীন নবাবকে দেখবে। তা নবাবের হুকুম নড়বার নয়। নবাব গিয়ে উঠল মহারাজার বজরায়। কান্তও সঙ্গে সঙ্গে গেছে। মহারাজ কৃষ্ণচন্দ্র 4 কামরাওয়ালা বজরা থেকে বেরিয়ে এসেছে। ভারতচন্দ্র, গোপাল ভাঁড়, ছোট মশাই তারাও বেরিয়ে এসেছে। কোথাও কোনো গলদ হয়েছে নাকি? কোনো গাফিলতি? আবো আব দিতে দেরি হয়েছে? মাথট পিলখানা দিতে খেলাপি হয়েছে? গান গাইছিল কে মহারাজ? এতক্ষণে যেন সবাই আশ্বস্ত হলো। টাকা নয়, সম্মান নয়, দণ্ড নয়, শাস্তি নয়, কিছুই নয়। নবাব সিরাজউদ্দৌলা মাঝরাত্রে গান শুনতে এসেছে। আমি আরেকটা গান শুনব ওর মহারাজ। একজন অতি সাধারণ সাধাসিধে ভদ্রলোক, দাড়ি গোফে, মুখ ভর্তি, মাথায় বড় বড় চুল, গায়ে একটা চাদর, বাবু হয়ে বসে আছে, মাথায় একটা সিঁদুরের ফোঁটা শুধু, আর হাসি হাসি মুখ। কি গান গাইব জাহাপানা? হুকুম করুন। যে গান খুশি। রামপ্রসাদের গলা আবার গেয়ে উঠল। সেইয়া গেও পরদেশ, সখিরি কা করু ম্যায়। নবাব বাধা দিয়ে উঠলেন, বললেন, না না, ও গান নয়। যে গান গাইছিলে ওই গান। কোন গান? ওই যে মামা করে গান করছিলে। রামপ্রসাদের চোখ দুটো এবার বুজে এলো আবার। গান গাইতে গাইতে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। এক মনে গেয়ে চলেছে, মা গো আমার এই ভাবনা। অষ্টাদশ শতাব্দীর মধ্যপাদে এসে সেই দিন বাংলার ইতিহাস যেন নতুন দিকে মোড় ফিরল। আর মাঝরাত্রির গঙ্গার বুকে নতুন করে আবার এক নতুন সর্বনাশ ঘনিয়ে উঠল। তারপর? মরালি বললে, তারপর সর্বনাশটা হয়েছিল পরদিন। দমদমার বাগানবাড়িতে পুঁথি বগলে করে নিয়ে এসে উদ্ধব দাস গল্প শুনত আর লিখত। উদ্ধব দাস নিজেই লিখে গেছে সেই সব কাহিনী। তখন বড় দুর্দিন চলেছে কর্নেল ক্লাইভ সাহেবের। কোম্পানির সিলেক্ট কমিটির সঙ্গে ঝগড়া চলেছে। মন মেজাজ খারাপ। বেগম মেরি বিশ্বাস এক এক করে সব কাহিনী বলে যায়, আর উদ্ধব দাস লিখে নেয় পুঁথির পাতায়। উদ্ধব দাস সোজা কথা সোজা করে লেখেনি। সমস্ত বাংলাদেশটাই ঘুরে ঘুরে বেরিয়ে তখন বুড়ো হয়ে পড়েছে। কান্তসাগরে ক্লাইভ সাহেবের কাছে থেকে তালুক পেয়েছে, আর সেখান থেকেই রোজ হেঁটে হেঁটে আসে, আর বেগম মেরি বিশ্বাস সামনে বসে থাকে। এই একেবারে বেগম মেরি বিশ্বাসের শেষের দিকের কথা, বলতে গেলে শেষ স্বর্গ। মরালির তখন আর সেই চেহারা নেই। কোথায় গেছে সেই কাঁচা সোনার মতো গায়ের রং, সেই মেহেন্দি পাতার রঙে রাঙানো হাতের নখ? সেই ওড়নিও আর নেই, আর সেই জরির চুড়িদার সালোয়ার কামিজও নেই। নবাব বড় ভক্ত হয়ে গিয়েছিল মরিয়ম বেগমের। যেই মানুষ মতিঝিল থেকে কখনো চেহেল সুতনে আসতো না, যে মানুষ মতিঝিলের মধ্যে দরবার বসাতো রোজ, আর দরবারের নাম করে মতিঝিলের মধ্যে রাত কাটিয়ে দিত, সেই মানুষকেই হঠাৎ সেদিন চেহেল সুতনের মধ্যে আসতে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। নবাব বলেছিল, লোকে বলে মুর্শিদাবাদের মসনদ চালায় নাকি মরিয়ম বেগম। আলিজাহা কি বিশ্বাস করেন নাকি সে কথা? নবাব বহুদিন পর প্রাণ খুলে সেদিন হেসেছিল।
আশ্চর্য! আকবর বাদশাহ থেকে শুরু করে বাদশাহ শাহজাহান, সুজাউদ্দিন, সরফরাজ খাঁ, এমনকি আলীবর্দী খাঁ পর্যন্ত কে মসনদ চালাতে পেরেছে বেগমদের সাহায্য ছাড়া? নানি বেগম না থাকলে নানা বাবাই কি মসনদ চালাতে পারত? পেশমন বেগম বলেছিল, তুই কি করে জাদু করলি ভাই নবাবকে? ঘরের মধ্যে কেউ আসতে পারেনি, কারোর আসার হুকুম ছিল না। বহুদিন পর নবাব আরাম করে ঘুমিয়েছিল সেই দিন, বোধহয় সেই রামপ্রসাদের গানের জন্যে। রামপ্রসাদের গানই বোধহয় সেই দিন নবাবকে বুঝিয়েছিল যে ঐশ্বর্য, বিলাস, আড়ম্বর ওসব কিছুই নয়। একদিন যেমন নবাব সুজাউদ্দিন গেছে, তেমনি তুমিও যাবে। একদিন যেমন নবাব আলীবর্দী খাঁ চলে গেছে, তেমনি তুমিও চলে যাবে আলীজাহাঁ। মাঝখানের এই কটা দিনের কিছু যন্ত্রণা নিয়ে মানুষের যেমন জীবন, নবাবেরও তেমনি। অহংকার করতে নেই, অত্যাচার করতে নেই, অনিয়ম করতে নেই, রিপুর কুমন্ত্রণা শুনতে নেই। ও তোমায় অশান্তি দেবে, অনিদ্রা দেবে, অন্তরায় দেবে। এই যা দেখছ, এ সব কিছুই অনিত্য, এ সব কিছুই অসার। সার যদি কিছু থাকে, তা সে শুধু ভালোবাসা। ভালোবাসতে শেখো আলীজাহাঁ। এই দুনিয়ার সব কিছুকে, সব মানুষকে ভালোবাসতে শেখো। তাতেই তোমার নিদ্রা আসবে, তাতেই তোমার শান্তি আসবে। কিন্তু ওদের আমি শাস্তি দেব না, ওই যারা আমার দুশমনি করেছে? নিশ্চয়ই শাস্তি দেবে আলীজাহাঁ। পালনও করতে হবে, আবার শাসনও করতে হবে। পালন না করলে শাসন করবার অধিকার তোমার নেই। কিন্তু আমি কি প্রজা পালন করি না বলতে চাও? না। তাহলে আমি কি করেছি এতদিন? তোমার পিতা, পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ যা করে এসেছে, তুমিও তাই করেছ। নারীকে তুমি ভোগ করেছ, ভূমিকে তুমি অপহরণ করেছ, যৌবনকে তুমি অপব্যয় করেছ। ওই ঠিক যেমন করে তোমার পূর্বপুরুষ করেছে, তেমনি করেই অপব্যয় করেছ। কিন্তু এখন ইতিহাস বদলে গেছে, এখন ইতিহাস উজানে বইছে। এখন মানুষ আরেক ধাপ এগিয়ে গেছে। এখন সভ্যতা এক জনপদ থেকে আরেক জনপদে ছড়িয়ে পড়েছে। সে আজ তোমার কাছে তোমার পিতা, পিতামহ, প্রপিতামহের পাপের জবাব দিয়ে চাইছে। তোমাকে আজ সেই সমস্ত পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কেন? তাদের পাপের প্রায়শ্চিত্ত আমি করতে যাব কেন? আইনি আকবরীতে তো সেই কানুন নেই। নেই, কিন্তু ইতিহাসের আইনি আকবরীর তাই কানুন। তাহলে আমি কি করব? তোমার জীবন বলি দিতে হবে। হঠাৎ চোখের সামনে একটা ধারালো ছোড়া চকচক করে উঠল, আর সঙ্গে সঙ্গেই একটা নিষ্ঠুর আর্তনাদে নবাব মির্জা মোহাম্মদের ঘুম ভেঙে গেল। ইনসাফ মিয়া তখন ভৈর ঠাটের আলাপ ধরেছে নহবতে। মীর আর মূর্ছনা, গমক আর তান, সমস্ত কিছু মিলিয়ে একটা কথাই হেলে দুলে বলতে চাইছে, ভোর হলো, এইবার ওঠো নবাব। পূবের আসমানে আপতা তুলু হয়েছে, এইবার ধূপ উঠবে। নতুন দিনের সঙ্গে সঙ্গে নতুন করে তোমার কিসমত পরীক্ষা হবে। দেখব কেমন করে তুমি নতুন সর্বনাশের মুখোমুখি হও। দেখব রামপ্রসাদের গান শুনে তুমি যে শিক্ষা পেলে, কেমন করে তুমি তা কাজে লাগাও। মতিঝিলের দরবারে সবাই সেদিন নবাবের চেহারা দেখে অবাক হয়ে গেল। এমন মর্জি, এমন মেজাজ বহুদিন কেউ দেখেনি। মুন্সী নবকৃষ্ণ, উমিচাঁদ, হুগলির ফৌজদার নন্দকুমার সবাই হাজির। নবাব তাদের তিনজনকে লক্ষ্য করেই বললে, তোমাদের সবাইকে ছেড়ে দিলাম উমিচাঁদ। তিনজনেই মাথা নুইয়ে মনের কৃতজ্ঞতা জানালে। ভেবো না তোমাদের অপরাধের বদলা আমি নিতে পারতাম না, কিন্তু কসুর আমিও করেছি। সবাই নবাবের আত্মদোষ স্বীকার শুনে স্তম্ভিত হয়ে গেল। হ্যাঁ, কসুর আমিও করেছি, আর শুধু আমি একলা করিনি। আমার পিতা, আমার পিতামহ, আমার প্রপিতামহ, আমার বৃদ্ধ প্রপিতামহ সবাই কসুর করেছি। শাস্তি যদি কাউকে নিতেই হয়,
তো সেই শাস্তি তোমাদের সঙ্গে আমাকেও নিতে হবে। আমিও সেই শাস্তির হকদার। সে শাস্তি আমি নেবই। যেদিন তোমাদের শাস্তি দেব, সেই দিন তোমাদের সকলের সঙ্গে আমিও সেই শাস্তি নেব। ঐশ্বর্য, বিলাস, আড়ম্বর ওসব কিছুই নয় অমিচাঁদ। একদিন যেমন নবাব সুজাউদ্দিন চলে গেছে, তেমনি আমিও চলে যাব। একদিন যেমন নবাব আলীবর্দী চলে গেছে, তেমনি একদিন আমিও চলে যাব। মাঝখানের এই কটা দিনের যন্ত্রণা নিয়ে যেমন তোমাদের সকলের জীবন, তেমনই আমার জীবন। অহংকার করতে নেই, অত্যাচার করতে নেই, অনিয়ম করতে নেই। রিপুর কুমন্ত্রণা শুনো না অমিচাঁদ। ও তোমায় অনিদ্রা দেবে, অশান্তি দেবে, অন্তরায় দেবে। এই যা দেখছ, এ সব কিছুই অনিত্য, এ সব কিছুই অসার। সার যদি কিছু থাকে তো সে মহাব্বত। এই দুনিয়ার সমস্ত কিছুকে মহাব্বত করতে শেখো অমিচাঁদ। তাতেই তোমার শান্তি আসবে, তাতেই তোমার নিদ্রা আসবে। বাইরে বেরিয়ে ফৌজদার সাহেব অমিচাঁদের দিকে তাকালে। নবাব হঠাৎ তাজ্জববাদ বলতে লাগলো কেন আজ? মুন্সি নবকৃষ্ণও অবাক হয়ে গেছে। বললে, নবাব লোকটা তো তেমন বদমানুষ নয় ফৌজদার সাহেব। অমিচাঁদ হাসল, বললে, নবাব বাদশাদের অমন পাগলামি হয় মাঝে মাঝে, ওসব শয়তানি। বাদশাহ ঔরঙ্গজেবের ওই রকম হতো। শয়তানি করে আমির ওমরাওদের সামনে মক্কায় চলে যাবে বলে ভয় দেখাতো। তা শুধু অমিচাঁদ নয়, নন্দকুমার, নবকৃষ্ণ এরাই নয়, মতিঝিলের সমস্ত কর্মচারীও ভাবতে শুরু করেছিল, নবাবের আজ এ কী হলো। নবাব তো কোনোদিনও এমন করে হাসে না, হেসে কথা কয় না, এমন করে মতিঝিলে এসে ঘুমোয়ও না। এ কি হলো নবাবের? মরালি কান্তকে ডেকে পাঠালো। এতদিনের পর আবার কান্ত মুর্শিদাবাদে এসেছে, কিন্তু তবুও খুশবু তেলওয়ালা বুড়ো সারাফত আলীর সঙ্গে দেখা করতে পারেনি। কখন আবার কিসের জন্য ডাক পড়ে কে বলতে পারে। নবাব ঘুমোচ্ছে জেনে ভেবেছিল একবার খুশবু তেলের দোকানে গিয়ে সারাফত আলীর সঙ্গে দেখা করবে। সবে মতিঝিল থেকে বেরিয়েছে, আর এমন সময় ডাক এলো মরিয়ম বেগম সাহেবার কাছ থেকে। কান্ত দৌড়ে গেল, বলে, কি? মরালি বললে, তোমাকে একটা কাজ করতে হবে। বলো না কি কাজ? সে তাকে একবার ডাকতে হবে। কাকে? কান্ত ঠিক বুঝতে পারলে না। কার কথা বলছে মরালি? সে যে গান বাঁধে, ছড়া বাঁধে। আমার কথা কিন্তু বলো না, বলো যে নবাব তার গান শুনতে চাইছে। কান্ত অবাক হয়ে গেল, বলে, উদ্ধব দাস? উদ্ধব দাসের কথা বলছো? কিন্তু আমি তাকে কোথায় পাবো? সে কি এখন মুর্শিদাবাদে আছে? তা আমি জানি না। যেখান থেকে পারো তাকে ডেকে আনতে হবে। সারা বাংলাদেশে যেখানে হোক, এক জায়গায় না এক জায়গায় তাকে পাবে। হঠাৎ এতদিন বাদে কেন মরালির নিজের স্বামীকে ডাকতে বললে? কিছুই বোঝা গেল না, কিন্তু মরালির হুকুম না মানলেও চলে না। অবাক হয়ে খানিক্ষণ চেয়ে রইল মরালির মুখের দিকে, তারপর বললে, আচ্ছা যাচ্ছি। কিন্তু সেদিন তখনও কান্ত কি জানত যে মরালির সেই ইচ্ছে ওলট পালট হয়ে যাবে অমন করে? মুর্শিদাবাদের ইতিহাস অমন করে অন্যদিকে মোড় ফিরবে, বাংলা মুলুকের কপালে অমন করে সর্বনাশ ঘনিয়ে আসবে। নবাব ঘুম থেকে উঠে খিদমতগারকে ডাকলে। খিদমতগার কাছে যেতেই নবাব বললে, নকলচিকে বোলাও। নকলচি? কে নকলচি? কোথাকার নকলচি? নবাব বললে, যারা দরবারের কোরআন নকল করে তাদের বোলাও। কোরআন নকল করে? নবাব অনেকবার অনেক রকম তাজ্জব হুকুম করেছে, কিন্তু কখনো কোরআন নকলচিদের ডেকে পাঠায়নি আগে। ইব্রাহিম খাঁ শারাফখানার মধ্যে চুপ করে বসেছিল। কখন কোন ওমরাহ আসে, কখন মেহেদি নেশা আর ইয়ারজান সাহেব এসে শরাব চেয়ে পাঠায়, তারই অপেক্ষায় হাঁ করে মুহূর্ত গুনছিল। হঠাৎ নবাবের এই অদ্ভুত খেয়ালের কথা শুনে অবাক হয়ে গেল। কোরআন পড়বে নাকি নবাব?
এ এক অবাক ঘটনা মতিঝিলে। শরাবের হুকুম হয়েছে, তোয়াকিফের হুকুম হয়েছে, ওস্তাদের হুকুম হয়েছে, টাকারও হুকুম হয়েছে, আবার পাপেরও হুকুম হয়েছে, কিন্তু কখনো কোরআনের হুকুম হয়েছে বলে কেউ শোনেনি। নবাব কোরআন চোখে দেখেছে কিনা সন্দেহ। ওই একবার শুধু নবাব হাত দিয়ে কোরআন ছুঁয়েছিল। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর সময় নবাবকে কোরআন ছুঁয়ে শপথ করতে হয়েছিল জিন্দেগিভর কখনো মদ খাবে না। বাস, সেই পর্যন্ত। তারপরে কোরআনেরও আর কখনো নবাবকে দরকার হয়নি, আর নবাবেরও কোরআনকে কখনো দরকার পড়েনি। কিন্তু খিদমতগার নকলচিকে নিয়ে ফিরে আসবার আগেই আরেক খবর নিয়ে এলো খিদমতগার। খোদাবান্ধ, মীর বক্সি মোহনলাল দরবারে হাজির। কা? দুবার করে জবাব দিতে হলো, তবে যেন নবাবের কানে গেল কথাটা। বললে, দরবারে নিয়ে এসো। মোহনলাল যে খবর নিয়ে এলো তা যেমনই মর্মান্তিক তেমনই উত্তেজক। ইংরেজ ফৌজ হামলা করেছে চন্দননগরে। লড়াই ফতে হয়ে গিয়েছে। কর্নেল ক্লাইভ ফরাসডাঙ্গার কেল্লার নিশেন নামিয়ে দিয়ে তার উপর ইউনিয়ন জ্যাক উড়িয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গেই নবাব লাফিয়ে উঠেছে। 27 বছরের পাঠানি রক্ত যেন টকবক করে উঠল। তাহলে হুগলির ফৌজদার কোথায়? উমিচাঁদ কোথায়? মুন্সী নবকৃষ্ণ কোথায়? তাদেরকে যেতে দিলে মুর্শিদাবাদ ছেড়ে? মির্জাফর আলী সাহেব কোথায়? ডাকো তাকে আমার সামনে, আমি সকলকে কোতল করব। দিল্লির বাদশার সনদ পাওয়া নবাব আমি। मेरा हुक्म क्यों बदल दिया उस लोगों ने? और कासिम बाजार कुठीर वार्ड्स मौसी एलो, उन लोगों को भी आप भी बुलाओ। চেহেল সুতনও খবরটা পৌঁছল। মরালি একটু নিশ্চিন্ত ছিল, কিন্তু খবরটা পেয়েই পিরালি খাঁকে ডেকে পাঠালো। मेरा तांजाम तैयार करो, मैं मोतीझिल जाऊंगी अब भी। মরালির বাদিও হঠাৎ হুকুমটা পেয়ে বেগম সাহেব আর পেশোয়াজ বার করে দিলে। ওড়নি, কচুলি, ঘাগরা, পঞ্জের সব বার করে দিলে। আর ওদিকে হুলস্থুল পড়ে গেল চেহেল সুতুনে। আবার মরিয়ম বেগম সাহেবা নাকি নবাবের কাছে যাবে। রাত্রে একসঙ্গে কাটিয়েও বুঝি তার গরম কাটেনি। ওদিকে হালি শহরের কবির গান শুনতে শুনতে মহারাজ কৃষ্ণচন্দ্র যখন ত্রিবেণীর ঘাটে গিয়ে পৌঁছল, তখন খবর এসে পৌঁছল ইংরেজ ফৌজ ফরাসডাঙ্গার কেল্লা দখল করে নিয়েছে। ছোটমশাই অনেক আশা করেছিল কলকাতায় গিয়ে এবার মহারাজ কৃষ্ণচন্দ্রকে নিয়ে ক্লাইভ সাহেবের কাছে যাবে। ক্লাইভ সাহেব চেষ্টা করলেই নবাবের হারেম থেকে ছোট বৌরানীকে উদ্ধার করে দিতে পারে। মহারাজ বলেছিল, কিন্তু এরপরেও কি বৌমাকে ঘরে ফিরিয়ে নিতে পারবেন আপনি ছোটমশাই? ছোটমশাই বলেছিল, সে লোকে যে যা বলুক, সে না হয় প্রায়শ্চিত্তই করব। ব্রাহ্মণ পণ্ডিত ডেকে যা বিধান দেন তাই না হয় করব। মহারাজ সব শুনে বলেছিল, যা শুনছি তাতে তো মনে হয় বৌমাকে মোল্লারা একেবারে জাদু করেছে। কীরকম? মুর্শিদাবাদের মসনদ তো এখন বৌমাই চালাচ্ছে। বৌমার কথায় নাকি নবাব এখন ওঠেন বসেন। দেখলেন তো নবাবের শ্যামা সঙ্গীত শোনবার বহরটা? দেখেছিলেন রামপ্রসাদের গান শুনতে শুনতে নবাবের চোখ দিয়ে কেমন ঝরঝর করে জল পড়ছিল? একটা উর্দু গজল পর্যন্ত শুনতে চাইলেন না, শুধু শ্যামা সঙ্গীত। তা বৌমা না হলে আর কার সাধ্যি ছিল? গোপালবাবু বললে, তাহলে তো মল্লারা আর কি জাদু করলে মহারাজ? আমাদের ছোট বৌরানী তো মল্লাদের জাদু করেছে বলে মনে হচ্ছে। মহারাজ বললে, না গোপালবাবু, মনে হচ্ছে মোল্লারাই বৌমাকে জাদু করেছে। নইলে বৌমার কানে তো গিয়েছিল যে তার স্বামী আমাদের বজরায় আছেন। তবুও কেন গান শোনবার ছল করে নবাবের সঙ্গে এলেন না? ছোটমশাই বললেন, না মহারাজ, বেগম হয়ে কি করে আপনার বজরায় আসে সে? আসলে তো জাত গেছে। ভেবেছে বুঝি আমি তাকে আর গ্রহণ করব না। সত্যি তো, আপনি বা তাকে গ্রহণ করবেন কি করে? ছোটমশাই বললে, আপনি পদ বলে দিন, আমি তাকে কেমন করে গ্রহণ করব? আপনি হলেন নবদ্বীপের মহারাজ, পণ্ডিতদের বিধানদাতা। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। যদি বলেন তো আমি না হয় মুসলমানই হব বউয়ের জন্য।
আর ঠিক এই সময় খবরটা এসে পৌঁছলো, ইংরেজরা ফরাসডাঙ্গা দখল করে নিয়েছে। মহারাজ খবরটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বললে, আচ্ছা আচ্ছা, আগে তো কালীঘাটে যাওয়া যাক, তারপর ভেবে দেখা যাবে কি করব।